সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে কিভাবে আসলে কোন ধরনের ঔষধ বা লাইফস্টাইল মডিফিকেশনটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা কতটুকু সুস্থ থাকতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কার্ডিয়াক ডিজিজ নিয়ে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট ভালভ সার্জারি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন 1963 সালের জানুয়ারি মাসে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। কার্ডিয়াক রোগীদের সংখ্যা ছোট থেকে শুরু করে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বাড়ছে। সো এর কারণটা আসলে কি? রোগ বাড়ছে, রোগের ডায়াগনোসিস করার জন্য যে ডিভাইস সেগুলো বেড়ে যাচ্ছে। আর মানুষ আগের চেয়ে অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। কোনো প্রবলেম হইলেই তারা ফিজিশিয়ানের শরণাপন্ন হচ্ছে। এই জন্যে বেশি বেশি ডায়াগনোসিস হচ্ছে, এই জন্যে বেশি ধরা পড়ছে, এই জন্যে মনে হচ্ছে যে রোগটা বেড়ে গেছে। রোগ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তবে তার যে ডায়াগনোসিস পলিসি অনেক আধুনিক হয়েছে, যার জন্য এখন বেশি বেশি ধরা পড়ছে। স্যার, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বে কার্ডিয়াক ডিজিজের কারণে কিন্তু মানুষের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? এখন যারা আমরা শহরে বাস করি তাদের কিন্তু সেই মাছও যদি খাই, সেই ফ্রিজ করা মাছ আসতেছে, কোত্থেকে আসতেছে এটার কোনো হিসাব নাই। এই জন্যে খাবারের ব্যাপারেও মানুষ সচেতন নয়, অনেক অ্যাডাল্টারেশন করছে। আগে কিন্তু মানুষের এই অ্যাডাল্টারেশনটা ছিল না, মানুষের স্ট্রেস ছিল না। এই জন্যে এই ব্যাপারে কার্ডিওভাস্কুলার ডিজিজটা বেশি হচ্ছে। কারণ যার প্রেশার আছে তাকে আমরা যতই বলি আপনি রিল্যাক্সে থাকবেন, কিন্তু রাস্তায় যখন বের হয় ট্রাফিক জ্যাম, অফিসে যাইতে পারে না, অফিসে গেলে বসের বকুনি। তো সব কিছু মিলিয়ে স্ট্রেস ফ্রি থাকার কিন্তু উপায় কমে আসছে। আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় বাড়ির পশ্চিম পাশে মাঠ ছিল, ওখানে যে সাইকেল চালাইতাম, হাঁটতাম, খেলতাম। এখন কিন্তু কেউ কোনো জায়গায় নেই, সবাই বাড়ি ঘরে বানিয়ে ফেলছে, ধানের ক্ষেত, মানে হাঁটার কোনো জায়গা নাই, রিল্যাক্স করার কোনো জায়গা নাই, সবুজ অনেক কমে যাচ্ছে। তো সেই দিন যদি আবার ফিরে পাই, আমরা আবার সুন্দর পথে চলতে পারবো, আমাদের লাইফ আরও সুন্দর হবে, এই কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। স্যার, হার্টের ভালভ অনেক সময় আমরা শুনি যে কারো নষ্ট হয়ে গেছে, সেটি যদি আমাদেরকে বলতেন যে এটি আসলে কেন নষ্ট হয় বা সেটার ট্রিটমেন্ট আসলে কি? আচ্ছা, হার্টের ভালভের ডিজিজটা হচ্ছে, একটা হচ্ছে জন্মগত, আর একটা হলো জন্মের পরে কোনো ইনফেকশন জনিত কারণে। জন্মগত কারণে অনেকের দেখা যাচ্ছে যে ভালভের পাতা যেখানে 3টা থাকার কথা সেখানে থাকে 2টা। আবার জন্মগতভাবে দেখা যাচ্ছে যে ভালভ যেটা ডেভেলপ করছে সেটা শুরু চিকন। এই জন্মগত ভালভের একটা সমস্যা, আর একটা হলো অ্যাকোয়ার্ড ইনফেকশন, যাদের আমরা বলি যে বাত জ্বর হয়। যদি আপনার বাত জ্বর হয়, এই বাত জ্বরের একটা ফ্যাসিনেশন আছে। সে প্রথমে গলার আশেপাশে একটা ফ্যারেঞ্জাইটিস, গলা ব্যথা হবে, আর তার ফ্যাসিনেশন হলো এই হার্টের ভালভের মধ্যে দিয়ে সেটেল করা আর এই জয়েন্টের মধ্যে দিয়ে সেটেল করা। যদি যাদের বাত জ্বর হয় তাদের যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এরা আর ওই হার্টের ভালভের মধ্যে যে ক্ষত সৃষ্টি করতে পারে না। হার্টের ভালভের মধ্যে যখন যে তারা ক্ষত সৃষ্টি করে, তখন 2 ধরনের প্রবলেম দেখা যায়। একটা হলো হার্টের ভালভকে শুরু করে ফেলে, তাকে বলি আমরা স্টেনোসিস। আবার দেখা যাচ্ছে যে হার্টের ভালভটা যখন বড় হয়ে যায়, ধরে রাখতে পারে না, তাকে বলি আমরা রিগার্জিটেশন। হার্টের ভালভের কাজ হইল একদিকে রক্ত যাইতে দেওয়া, অন্যদিকে আসা বন্ধ করা। যাদের বাত জ্বর হয় বা জন্মগত রোগ যাদের, দেখা গেলো যে
রক্ত যাইতে দিচ্ছে না, সেটাকে বলি আমরা স্টেনোসিস। আবার আরেকটা গ্রুপ আছে যে রক্ত তো যাইতে দিচ্ছেও না, যাও যাচ্ছে আবার সেটা ফেরত চলে আসছে, যেটা ফেরত চলে আসে সেটাকে বলে রিগার্জিটেশন। আচ্ছা, তো একজন রোগীর এই স্টেনোসিস এবং রিগার্জিটেশন আলাদা আলাদাভাবেও থাকতে পারে, আবার দুইটা একই সাথেও থাকতে পারে। আচ্ছা, তো এই বাতজ্বর ছাড়া আর কোন কোন ধরনের আসলে ডিজিজ রয়েছে যেটি আসলে এই বাল্বের সমস্যা তৈরি করতে পারে? এটা হলো যে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, আচ্ছা, করোনারি ব্লক আছে, যখন এদের হার্টের যদি করোনারি বাইপাস বা স্ট্যান্ড না করানো হয়, সেই ক্ষেত্রে হার্টটা আস্তে আস্তে বড় হইতে থাকে। বড় হইলে পরে হার্টের যে ভালভ আছে তার যে অ্যানুলাস সেটাও বড় হয়ে যায়। তখন হয় কি হার্টের ভালভ লিক করতে থাকে, সেটাকে বলি আমরা রিগার্জিটেশন। আচ্ছা, এটা হলো ইসকেমিক রিগার্জিটেশন। আর যাদের আরেকটা বললাম জন্মগতভাবে যদি তার পাতা একটা ডেভেলপ না করে, যেমন অ্যাওরটিক ভালভে 3টা পাতা থাকার কথা, তাদের আছে 2টা পাতা, তাদের কিন্তু স্টেনোসিস হয়। আর ভালভ রোগীগুলো সিমটমগুলো সাডেনলি হয় না, এটা ধীরে ধীরে হয়। তো এই জন্য যখন ডাক্তারের কাছে যায় তখন ডিজিজটা কিন্তু অনেক দূর চলে যায়। আচ্ছা, যখন অনেক রোগী দেখা গেছে যখন ডায়াগনোসিস হয় তখন ট্রিটমেন্টের পর্যায়েও থাকে না। এই জন্যে আমি সবাইকে উপদেশ দেব যে কেউর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। স্যার, হার্টের বাল্বের সমস্যা হয়েছে, বাল্ব বিষয়টা আসলে কি এটা অনেক রোগীরাই কিন্তু বুঝতে পারে না, বা সাধারণ মানুষ যারা আছে অনেকেই বুঝতে পারে না, একটু যদি আমাদেরকে এক্সপ্লেন করতেন। এই যাদের ভালভের অসুখ আছে, যাদের বলি যে আমরা ম্যাট্রাল স্টেনোসিস, আচ্ছা, যখনই ভালভের ম্যাট্রাল স্টেনোসিস হয় বা রক্তটা যাইতে দেয় না, তখন হয় কি হার্টের একটা চেম্বার বড় হইতে থাকে। চেম্বার বড় হলে পরে হার্টের যে রিদম, এই রিদমটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তখন দেখা গেল যে আমাদের হার্ট রেট 70 to 100-এর মধ্যে থাকে, তার হার্ট রেট দেখা গেল 140, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে চলে না। আচ্ছা, রোগী কিন্তু এটা ফিল করতে পারে। যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তখন হার্টের একটা চেম্বারের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। ওই রক্তটা যখন জমাট থেকে ছুটে রক্তনালীর মাধ্যমে ব্রেনে চলে যায়, তখন ব্রেনের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। রুগী জানেও না যে তার ভালভের সমস্যা আছে, কিন্তু রুগী অ্যাডভান্স স্টেজে সে একটা প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতেছে। যখন প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করে তখন ডাক্তার সাহেব একটা ইকো করে দেখা গেল যে তার হার্টের ভালভের সমস্যা, সে থেকে এই ধরনের প্রবলেম নিয়ে আসছে। আচ্ছা স্যার, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে কোন কোন ধরনের সিমটম থাকলে একজন মানুষ বুঝতে পারবেন যে তার হার্টের ভালভে কোনো না কোনো সমস্যা হয়েছে? দেখা গেছে একটা ইয়াং পেশেন্ট, বয়স বেশি না, 12-14 বছর, 20 বছর, একটু হাঁটতে গেলেই দম খাটো হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। আবার দেখা গেছে যে যাদের একটু অ্যাডভান্স হয়ে গেছে তাদের পেটে পানি চলে আসে, পায়ে পানি নামে। এই ধরনের যদি সিমটম থাকে, তারা যদি নিয়ার বাই কোনো কার্ডিওলজিস্টের কাছে যান, এই রোগটা ডায়াগনোসিস করার জন্য ভেরি সিম্পল। একটা এক্সরে করবে, একটা ইসিজি করবে, আর ইকো করে ফাইনালাইজ করা হবে। এই এক্সরে, ইসিজি, ইকো করার পরে আমাদের যে কার্ডিওলজিস্ট কলিগ আছেন, ওনারা ইনিশিয়ালি তাদের মেডিকেল ম্যানেজমেন্ট করতে থাকেন, এইভাবে যতদিন টেনে নেওয়া যায়। তারপরে যখন দেখা যাচ্ছে যে না, মেডিসিনে কাজ হচ্ছে না, তখন তারা আমাদের কাছে সার্জারি করার জন্য পাঠায়। তখন আমরা তাদেরকে সার্জারির দিকে চিন্তা করে কার কি ধরনের ভাল্ব লাগবে সেই বিবেচনায় আমরা সার্জারির প্রস্তুতি নিয়ে থাকি। স্যার, বিভিন্ন ধরনের নিশ্চয়ই ক্যাটাগরি রয়েছে ভালভের, এটি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। আচ্ছা, ভাল্ব দুই ধরনের, একটা হলো মেটালিক ভাল্ব আর একটা হচ্ছে টিস্যু ভাল্ব। টিস্যু ভাল্ব সেটাকে বলে বায়োলজিক্যাল ভাল্ব, আর যেটা মেটালিক ভাল্ব সেটা হচ্ছে টাইটেনিয়ামের তৈরি। তো এগুলো সিলেক্ট করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যদি একজন চাইল্ড বিয়ারিং মহিলা হয়, যার বাচ্চা নিতে হবে, তার ফ্যামিলি কমপ্লিট না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ইনিশিয়ালি টিস্যু ভাল্ব লাগাবো। টিস্যু ভাল্ব আর মেটালিক ভাল্বের মধ্যে পার্থক্য হলে টিস্যু ভাল্বটা 20 থেকে 25 বছর চলে, এরপরে এটাকে চেঞ্জ করতে হবে। আর মেটালিক ভাল্ব যদি আমরা লাগাই, এটা আজীবন চলবে যদি তার একটা টেস্ট আছে যাকে বলি আমরা আয়নার, এই রক্তের তরলতা যদি ঠিক রাখতে পারে, তাদের জন্য সুখবর এই মেটালিক ভাল্ব
আজীবন চলবে। আচ্ছা। আর একটা জিনিস, টিস্যু বাল্ব যাদের এক্সট্রিম গ্রুপ অফ এজ, যাদের বয়স যদি পুরুষ হয়, যদি বয়স 60 বা 60 আপ হয়, তাদের জন্য আমরা টিস্যু বাল্ব কনসিডার করি। আর যদি মহিলা হয় তাদের জন্য একটু কম বয়সও আমরা চুজ করতে পারি। আর একটা গ্রুপ আছে যে ওন চয়েস, পেশেন্টের ওন চয়েস, সে ক্রিকেট খেলবে, সে ফুটবল খেলবে, সে স্পোর্টসম্যান, সে তার ফ্রিডম অফ লাইফ চায়। সেই ক্ষেত্রে যদি পেশেন্ট চায়, সেই ক্ষেত্রে আমরা তাদের টিস্যু বাল্ব কনসিডার করতে পারি। আচ্ছা, একজন কার্ডিয়াক সার্জন হিসেবে আসলে আপনি কোন ধরনের বাল্ব সেটটাকে আপনি আসলে বেশি প্রায়োরিটি দেন, অথবা আপনি আসলে প্রেসক্রাইব করে থাকেন যে টিস্যু? আমার দেশের মানুষ হয় কি, একটা জিনিস চিকিৎসা করার পরে ও পরবর্তী যে মেইনটেনেন্স, এটা করতে ভুলে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা টিস্যু বাল্ব লাগাই, চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর সে চলবে। আচ্ছা। টিস্যু বাল্ব যদি লাগানো হয়, এটা হঠাৎ করে বন্ধ হয় না, এটা ধীরে ধীরে বন্ধ হয়। এই ধীরে ধীরে বন্ধ হওয়ার মাঝখান দিয়ে তার ফাইন্যান্সিয়াল যে টাকাটা থাকে সেটাও সে জোগাড় করতে পারে। আর মেটালিক ভাল্ব যাকে আমরা লাগাই, সে যদি সুন্দর মতো এটা মেনটেন না করে, তার আয়নার যদি ঠিক না রাখে, এটা যে কোনো সময় বন্ধ হতে পারে। এই মেটালিক ভাল্ব লাগানো যাদের আছে, তাদের কোনো ইমার্জেন্সি হইলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট। মানে তার যদি একটা অ্যাকুট অ্যাবডোমেন হয়, তার যদি ব্রেন স্ট্রোক হয়, কারণ সেটা থাকে হলো ওয়ারফেরিন খাওয়া অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে একটা ইমার্জেন্সি সার্জারি করাটা ঝুঁকিপূর্ণ। আর যাদের জটিলতা থেকে যায়, আর যাদের টিস্যু বাল্ব লাগানো আছে, তারা নরমাল অ্যাজ ইউজুয়াল যে কোনো সময় যে করণের অ্যাকুট অ্যাবডোমেনই হোক, ব্রেন স্ট্রোক হোক, তার ট্রিটমেন্ট করা নেওয়াটা সহজ। কিন্তু একটাই ড্রব্যাক, এই ভাল্বটা ঠিক লাইফ লং চলে না, এতটুকু ডিফারেন্স। তবে ফ্রিডম অফ লাইফ যাদেরকে টিস্যু বাল্ব লাগানো হয়, তাদের জন্য ভালো। একবার ওষুধ খাইলো, ইনিশিয়ালি আমরা 3 মাস ওয়ারফেরিনটা দিই, আর পরবর্তী লাইফে কিন্তু জাস্ট অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ওইটা খাইলেই চলে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে এই বাল্ব সম্পর্কে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি। আমরা এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব, যেমন ঘি, পরোটা, পোলাও, বিরিয়ানি, অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিব, এবং চেষ্টা করব যেন প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি, মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল, বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না, এটা কিন্তু একেবারেই ভুল। খেতে পারবো আমরা, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো, যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন বাড়িয়ে না দেয়, অর্থাৎ কোলেস্টেরলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন ননি তোলা, অর্থাৎ ফ্যাটলেস হয়। ফ্যাটলেস দুধ খেলে আমাদের হার্টটা মজবুত থাকবে, এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার, যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, মুরগির চামড়া, তৈলাক্ত মাছ, অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে, অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা যখন কমে আসবে, তখন সে ব্যায়াম করবে। খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না, হাঁটতে পারবে না, সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার মেনটেন, ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন, তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। আপনি হার্ট বাল্ব সার্জারির ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম কানুনের কথা বললেন, কি কি ধরনের বাল্ব আপনারা সেট করে থাকেন সেটিও আমাদেরকে বললেন, যে টিস্যু বাল্ব এবং মেটালিক বাল্ব। এখন আপনার কাছে জানতে চাই যে ধরনের বাল্বে আমরা সেট করি না কেন, এর পরবর্তী সময়টাতে আসলে কি কি ধরনের নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং এক্ষেত্রে আসলে বয়স কোনো ফ্যাক্টর কিনা? বয়স কোনো ফ্যাক্টর না। যদি কোনো রোগীর
দেখা গেছে বয়স 80 বছর কিন্তু তার বডি ফিটনেস আছে, তাকে আমরা ভাল্ব বদলাতে পারি। কিন্তু দেখা গেল যে একজনের ফিটনেস নাই, তার বয়স 25, সেক্ষেত্রেও কিন্তু করা যায় না। অতএব কোনো বয়স কোনো ফ্যাক্টর না। যেমন গত বছর আমি একজন স্কুল কলেজের প্রিন্সিপাল রিটায়ার্ড, তার বয়স হচ্ছে 78 ছিল, এখন নাও হি ইজ গোয়িং অন 79। তার আমি 2টা ভাল্ব বদলাই দিছি। সে একা একা ধানমন্ডিতে বসবাস করে, তার একটা ছেলে থাকে কানাডায়, সে কিন্তু একাই ভাল্ব বদলাই দেওয়ার পরে সে দিব্যি তার নতুন জীবন কাটিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার বয়সের কোনো ফ্যাক্টর নেই। নিয়ম কানুনের জন্যে অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। যাদের মেটালিক ভাল্ব লাগানো আছে তারা সবসময় কখনোই কোনো ডাক্তারের উপদেশ ছাড়া ব্যথার ওষুধ খাইতে পারবেন না। NSAID, ক্লোফেনাক জাতীয় ওষুধ, এই ধরনের ওষুধ যদি খান ধাম করে আয়নার বেড়ে যায়। আয়নার যখন বেড়ে যাবে তখন দেহের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হইতে পারে। যাদের হার্ট ভাল্ব লাগানো আছে, মেটালিক ভাল্ব লাগানো আছে, যাদের ডায়রিয়া হয়, ভেরি কেয়ারফুল। কোনো ইনফেকশন হইলে পরে অ্যাডুকেট ট্রিটমেন্ট দিতে হতে হবে। আর যাদের মেটালিক ভাল্ব লাগানো আছে তাদের জন্য সুখবর হলো, আপনি যদি নিয়মিত আপনার রক্তের আয়নার চেক করে ওয়ারফেরিন জাতীয় ওষুধ, ওয়ারিন নামে আমাদের দেশে পাওয়া যায়, এটা যদি খেতে পারেন আপনার ভাল্ব আজীবন চলবে। অন্যদিকে টিস্যু ভাল্ব, তাদের ব্যাপার হলো যে এইটা কোম্পানি বলে 20 থেকে 25 বছর চলে, তো আমার অভিজ্ঞতা দেখা গেছে যে 15-20 বছর আপনি নির্বিঘ্নে চলতে পারবেন। সেক্ষেত্রে ইনিশিয়াল রিপ্লেস করার পরে 3 মাসের আমরা একটা ওয়ারফেরিন খাওয়াই, পরবর্তীতে অ্যাসপিরিন খাইলেই চলে। তো টিস্যু ভাল্বের জন্য ফ্রিডম বেশি, আরাম বেশি, খরচটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি চিকিৎসার জন্য সবসময় ডাক্তারের উপরে ছেড়ে দেবেন। ডাক্তার আপনার জন্য যেটা সুন্দর সেই জিনিসটাই করে থাকবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হার্টের ভালভ সার্জারি নিয়ে এত বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, এনটিভি পরিবার সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম হার্ট ভালভ সার্জারি নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। থাইরয়েডটা আসলে কি? এটা একটা গ্ল্যান্ড। গলাটার পাশে যদি একটা প্রজাপতিকে আমি এভাবে রেখে দিতে পারতাম তাহলে ছবিটা যেমনটি দাঁড়াতো, গলার চামড়াটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে একটা প্রজাপতি যেরকম গলার চারপাশে এভাবে ধরে আছে। তাহলে এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন নিঃসৃত করা, হরমোন দেওয়া। তাহলে এই হরমোন সে প্রতিনিয়ত দিচ্ছে এবং প্রতিনিয়ত রক্তে আসছে। তার যতটুকু দেওয়া উচিত তার থেকে যদি কোনো কারণে এটা কম আসে তাহলে তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।